নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি হচ্ছে প্রতীক ঘোষ, তোমরা দেখছো প্রতীক স্পিক্স। এই ভিডিওটি তাদের জন্য যারা শেয়ার মার্কেটে একদম নতুন, মানে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের কথা বলবো। তো মিউচুয়াল ফান্ডে একদমই নতুন, যাদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে কোনো আইডিয়া নেই, ভিডিওটি তাদের জন্যই। যাদের আইডিয়া রয়েছে তাদের জন্য এই ভিডিওটি নয়, আমি বেসিক নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো বন্ধুরা, মিউচুয়াল ফান্ড জিনিসটা কী? দেখো, মিউচুয়াল কথার মানে কি? মিউচুয়াল কথার মানে হচ্ছে সবার মতামত নিয়ে, সেটাকে বলা হয় মিউচুয়াল। তার মানে এটিতে অনেকেই ইনভলভ রয়েছে, শুধুমাত্র তুমি আছো তা নয়, অনেকেই ইনভলভ রয়েছে। ফান্ড মানে কি? একটা পুল অফ মানি, যেখানে সবাই মিলে টাকা দিয়েছে, সেটাকে আমরা ফান্ড বলি। তার মানে আমরা কারা? আমরা হচ্ছি রিটেল ইনভেস্টর, যাদের অল্প অল্প টাকা রয়েছে। ঠিক আছে, হতে পারে বিগ মানিও হতে পারে, কিন্তু আমি ইন জেনারেল বলছি যাদের অল্প অল্প টাকা রয়েছে। এরকম অনেকে রয়েছে, প্রায় 1 লক্ষ লোক রয়েছে কিংবা 2 লক্ষ লোক রয়েছে। তারা এক জায়গায় টাকা দিচ্ছে, সবাই মিলে এই জায়গাটাতে টাকা দিচ্ছে। এটা কি? এটা হচ্ছে একটা ফান্ড। এবার কথা হচ্ছে যে এই ফান্ডটি তৈরি করার আসল উদ্দেশ্য কী? দেখো, আসল উদ্দেশ্য হচ্ছে শেয়ার মার্কেট। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে, আরে দাদা, আপনারা তো শেয়ার মার্কেট করবো না জন্যই মিউচুয়াল ফান্ডে এসছে। হ্যাঁ, তোমরা শেয়ার মার্কেট করবে না জন্যই মিউচুয়াল ফান্ডে এসছো, কিন্তু টাকাটা ইনকাম কিন্তু শেয়ার মার্কেট থেকেই হবে মেজরিটি। আদার্স ইনস্ট্রুমেন্টও থাকে, সেটা আমি পরবর্তীকালে বলছি। শেয়ার মার্কেটে ব্যাপার হচ্ছে কি, খুব ভলাটিলিটি থাকে। এবার হচ্ছে আরেকটা ওয়ার্ড চলে এলো, ভলাটিলিটি। এটা মানে কি? ভলাটিলিটি মানে হচ্ছে, যেরকম নদীর জল দেখতে পাচ্ছ, নদীর জল একটা লেভেলে যায় এবং আমরা জানি প্রত্যেক বছর বর্ষাকালে নদীর জল বাড়ে, শীতকালে কমে, নদীর জল বাড়ে। এটা হচ্ছে প্রেডিক্টেবল, আমরা জানি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে নিই। সমুদ্রের ক্ষেত্রে এই প্রেডিকশানটা চলে না। সমুদ্রে প্রচুর ঢেউ আসে, কখন জলে বেশি বাড় আসবে, কখন জলে ভাটা আসবে, সেটাও সমুদ্রের যারা থাকে তারা জানে না। কারা জানে? যারা জোয়ার ভাটাকে ফলো করে, সেই নলেজ আছে, যারা বিভিন্ন সেন্সার নিয়ে বসে আছে, যারা স্যাটেলাইট ইমেজিং নিয়ে বসে আছে, মানে আবহাওয়া দপ্তর মোটামুটি একটা আন্দাজ করতে পারে, সেই অনুযায়ী কোস্টাল গার্ডরাও একটা আন্দাজ করতে পারে। তার মানে তোমাকে যদি বলা হয় যে নদীতে নৌকা চালাবে না সমুদ্রে নৌকা চালাবে, তোমার উত্তর সহজেই চলে আসবে যে আমি নৌকা চালাবো হচ্ছে নদীতে। কেন? না বাবা, খুব রিস্ক। এই রিস্ক আর ভলাটিলিটি, এই দুটো মানে একসাথেই চলে। ভলাটিলিটি মানে কখন উঠবে কখন নামবে সেটা ঠিক মতন বোঝা যায় না, সেটাকে বলা হয় ভলাটিলিটি। রিস্ক ভলাটিলিটির সাথে একেবারেই তাল মিলিয়ে চলে। মানে আমি যদি বুঝতেই না পারি কখন মার্কেটটা উপরে যাবে, আর আমি যদি বুঝতেই না পারি কখন মার্কেটটা নিচে চলে যাবে, আমার জন্য রিস্কটা অনেক বেড়ে যাবে। এই রিস্কটাকে কাটানোর জন্য সাপোজ আমরা 4-5 বন্ধু মিলে একজনকে হায়ার করলাম, মায়না দিয়ে একজনকে রাখলাম, যে শেয়ার মার্কেটে প্রচুর নলেজ নিয়ে বসে আছে এবং সে মার্কেট দেখছে, সে নিজের টাকাও ইনভেস্ট করে এবং তার এক্সপিরিয়েন্সও রয়েছে। তাকে আমরা বললাম যে আমরা সবাই 10 লাখ করে দিচ্ছি, 50 লাখ হচ্ছে, দাদা তুমি এই টাকাটা ইনভেস্ট করো, এখান থেকে তুমি একটু কমিশন নিয়ে নিও, যা আমাদের প্রফিট হবে। তো লোকটি প্রথমে ভাবলো যে ঠিক আছে, আমি করব, এবং আমি যে চার্জেস নেব সেই চার্জগুলো হচ্ছে এরকম আমি চার্জ নেব। আমার একটা অফিস লাগবে, আমি 4-5টে লোক হায়ার করব, আমি বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করব এবং তোমাদেরকে আমি এই পার্সেন্টেজ দেবো, এবং তাতে আমরা মিউচুয়ালি সবাই এগ্রি হলাম। ঠিক আছে, এবার কয়েকদিন যাওয়ার পরে সে বলল যে আমরা যখন ইনভেস্ট করছি, আমরা যখন রিস্ক নিচ্ছি, কেন না আরও লোককে ইনভলভ করা যায়? তো বললো ঠিক আছে, তাহলে কি করতে হবে? তখন বললো তাহলে এই যে আমাদের যে ফান্ড, সেটাকে মার্কেটে লিস্ট করে দিই, আমরা পাবলিকের সামনে নিয়ে আসি। ঠিক আছে, আমরা পাবলিকের সামনে যখন নিয়ে আসছি, তখন একটা কোম্পানি হিসাবেই আসতে হবে। তো এই কোম্পানিগুলোকে বলা হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সবার প্রথমে সেবির কাছে যায়, গিয়ে নিজেকে রেজিস্টার করিয়ে দেয়। ঠিক আছে, যে আমি অ্যাসেট ম্যানেজমেন্ট করব, আপনার রুলস অ্যান্ড রেগুলেশনস কী আছে আমাকে বলুন। তো বললো আপনি লোকের টাকা মারতে পারবেন না, আপনি লোককে ভুলভাল প্রমিস করতে পারবেন না, লোককে সতর্ক করতে হবে এবং তাদেরকে রিস্ক পোর্টফোলিও জানাতে হবে, লোকের টাকা বেশি রিস্ক ইনস্ট্রুমেন্টে দিতে পারবেন না, পুরো ক্ল্যারিটি রাখতে হবে, 6 মাসের ডিক্লারেশন দিতে হবে, প্রতিদিন আপডেট করতে হবে, বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন সেবি ওদেরকে বুঝিয়ে দিল। তো বললো ঠিক আছে, আমরা বুঝে গেছি। এবার সে মার্কেটে এলো, দিয়ে কি করলো, এনএফও নিয়ে এলো। মানে শুরুতে যখন মার্কেটে একটা মিউচুয়াল ফান্ড আসে তখন তাকে এনএফও বলে। এবার এনএফও যখন স্টার্ট হলো, তখন
তার একটা দাম ধার্য করা হলো। কারণ নতুন যারা ইনভেস্ট করছে সেখানে তারা কি করছে, তারা শেয়ার যেরকম কোয়ান্টিটিতে বাই করে সেরকমই এই NF4 ইউনিট নেওয়া শুরু করলো। আমি 1000 টাকা দিলাম, তো 1000 টাকার পরিবর্তে আমি 100 ইউনিট পেলাম, তার মানে একটা ভ্যালু পড়ে গেল একটা ইউনিটে। এই ভ্যালুটিকে বলা হয় NAV, নেট অ্যাসেট ভ্যালু। NAV 10 টাকার হলো, আমি 100টি পেয়েছি। এবার কি হলো, যে ফান্ড ম্যানেজার রয়েছে সে 50টা স্টকে ইনভেস্ট করলো, তার মাঝখানে দেখা গেল যে 20টা স্টক খুব ভালো প্রফিট দিয়েছে, সেখানে প্রফিট বুক হলো এবং সেইটা আবার ফান্ডে চলে এলো, ফান্ডের পরিমাণটা বাড়লো, তার মানে এবার নেট অ্যাসেটের ভ্যালুটা একটু বাড়লো। ঠিক আছে, সেটা রিফ্লেক্ট কোথায় হবে, নেট অ্যাসেট ভ্যালুতে রিফ্লেক্ট হবে। সেটা কত হয়ে গেল, এবার 12 টাকা হয়ে গেল। এবার কিছুদিন চলার পরে কিছু স্টক ছিল যারা ডিভিডেন্ড পে করলো, মানে প্রফিটের হিস্সা দেয়, সেটা ডিভিডেন্ড বলে। ডিভিডেন্ড সম্পর্কে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা আই বাটনে পেয়ে যাবে। সেই ডিভিডেন্টের টাকাটাকে কী করলো, তারা আবার এই ফান্ডে দিয়ে দিল, তার মানে নেট ভ্যালুটা আর একটু বাড়লো। এইভাবে নেট ভ্যালুটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং লোকের যে ইনভেস্ট করেছে, সাপোজ আমি 1000 টাকার কিনেছি 10 টাকার নেট ভ্যালুতে আমি 100 টাকা কিনেছি, এবার আমার টাকাটা যেহেতু 12 টাকা হয়েছে NAV, তাহলে আমার 1000 টাকা হয়ে গেল 1200 টাকা, তার মানে আমার 20% লাভ হলো। এইভাবেই মিউচুয়াল ফান্ড চলে। মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে। কীরকম টাইপ রয়েছে, প্রথমে হচ্ছে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। লার্জ ক্যাপ মানে কি, লার্জ ক্যাপ মানে হচ্ছে যে সেই শেয়ারের কোম্পানিগুলো যেগুলো 20,000 কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটাল রয়েছে, সেটাকে বলা হচ্ছে লার্জ ক্যাপ। আর আমাদের সেবির ভাষায় বলা হচ্ছে যে প্রথম 50টি কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ। এবার লার্জ ক্যাপ কোম্পানিগুলো এতটাই বড় কোম্পানি যে তাদের যে গ্রোথ সেটা একটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে, মানে আর বেশি গ্রো করতে পারছে না, মানে একটা বড় বট গাছ যেন আর স্পিডে বাড়তে পারবে না, সেরকম হয়ে যায় হচ্ছে লার্জ ক্যাপ। এবার এর ভেতরে রয়েছে মিড ক্যাপ। মিড ক্যাপ কি, 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকার অবধি যে কোম্পানি, সেগুলো হচ্ছে মিড ক্যাপ। সেবির ভাষায় 51 নম্বর কোম্পানি থেকে প্রায় 250 নম্বর কোম্পানি, সেটা হচ্ছে মিড ক্যাপ। এবার তোমরা বলতে পারো যে ডেফিনেশনগুলো আলাদা আলাদা হচ্ছে কেন। দেখো, সেবির একটা ডেফিনেশন রয়েছে আর একটা মার্কেট ক্যাপিটালের হিসাবে ডেফিনেশন রয়েছে। মোটামুটি 5,000 থেকে 20,000 ভেতরে, যদি 20,000 কোটি টাকার ভেতরে যদি মার্কেট ক্যাপিটাল থাকে, তাকে মিড ক্যাপ কোম্পানি বলা হয়। এগুলো কীরকম, এগুলো একটু মাঝারি টাইপের গাছের মতন, গ্রোথও হবে, ঠিক আছে, এবং গাছটি বড়ও হবে, ফলও দেবে। এবার অনেকে বলতে পারে এটা তো বেস্ট, হ্যাঁ বেস্ট, কিন্তু খুব বড় ঝড় হলে এটা তাড়াতাড়ি পড়েও যেতে পারে, রিস্কিও রয়েছে। বড় প্রকাণ্ড গাছ খুব বিশাল ঝড় না এলে পড়ে না, ওটা হচ্ছে তার অ্যাডভান্টেজ। এরপরে আছে স্মল ক্যাপ কোম্পানি, তার মানে 5,000 কোটি টাকার নিচে যত কোম্পানি রয়েছে তাকে বলা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। নিফটির হিসাবে 250-এর পরের থেকে যে কোম্পানিগুলো থাকে সেগুলো হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। স্মল ক্যাপ কোম্পানিতে কী হয়, ছোট ছোট গাছের মতন এগুলো খুব রিস্কি, বড় হবে কি না সেটাও কিন্তু ঠিক নেই, কোন জাতের সেটাও বুঝতে হবে। সেরকমই সব কোম্পানির যে গ্রোথ হবে এক্সপোনেনশিয়াল, সেটা নাও হতে পারে। আবার কিছু কোম্পানি মাল্টিপল এক্সপোনেনশিয়ালি হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এইটাতে রিস্ক খুব বেশি পরিমাণে রয়েছে। তো যেই মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপে বেশি ইনভেস্ট করছে সেটা হচ্ছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, যেটাতে মিড ক্যাপে বেশি ইনভেস্ট করছে সেটা হচ্ছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, যেটাতে স্মল ক্যাপে বেশি ইনভেস্ট করছে সেটা হচ্ছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এবার কতটা পার্সেন্ট, 65 to 80% অ্যাটলিস্ট পার্টিকুলার ক্যাপে থাকতে হবে, তবেই সেই নামটি সে নিতে পারে। এবার কেউ যদি বলে যে আমি স্মল ক্যাপে ইনভেস্টই রাখবো না, আমি লার্জ আর মিড ক্যাপ নিয়ে করব, তো এরকম বিভিন্ন কম্বিনেশনে বিভিন্ন মিউচুয়াল ফান্ড পাওয়া যায়। বেসিক্যালি 3টে ক্যাটাগরি থাকে ক্যাপের হিসাবে, এর ভেতরে বিভিন্ন কম্বিনেশন থাকে। যেরকম লার্জ আর মিড ক্যাপ বলে আলাদা একটা সেক্টর রয়েছে যেখানে স্মল ক্যাপকে নেওয়া হয় না। এবার স্মল ক্যাপের ভেতরে মাইক্রো ক্যাপ বলে আর একটা জিনিস থাকে, যেগুলো একেবারেই ছোটো ছোটো কোম্পানি, সেটা নিয়েও মিউচুয়াল ফান্ড হয়, সেটা খুব হাই রিস্কি হয়। এবার কথা হচ্ছে কেউ যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে মিউচুয়াল ফান্ড বানায়, এবার কথা হচ্ছে কেউ যদি স্টকে ইনভেস্ট না করে মিউচুয়াল ফান্ড বানায়, তাহলে সেই মিউচুয়াল ফান্ডকে আমরা কী বলতে পারি? সেই মিউচুয়াল ফান্ডকে আমরা বলতে পারি ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ড এমন এমন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে যেটা স্টক মার্কেটে খুব একটা বেশি নির্ভরশীল নয়। যেরকম ট্রেজারি বিলসে ইনভেস্ট করে, ফিক্সড ডিপোজিট হতে পারে,
এই কর্পোরেট বন্ডসে হতে পারে, গভর্নমেন্ট বন্ডসে হতে পারে। তো তার পুরো একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে রেখেছি, সেটা তোমরা এখানে আই বাটনে দেখতে পারো। এছাড়া মিউচুয়াল ফান্ডে ভেতরে আরও কতগুলো জিনিস রয়েছে, যেরকম রয়েছে ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপ এমন একটি মিউচুয়াল ফান্ড, যেই মিউচুয়াল ফান্ডে লার্জ ক্যাপও থাকবে, মিড ক্যাপও থাকবে, স্মল ক্যাপও থাকবে। যখন ফান্ড ম্যানেজারের মনে হবে যে এটা স্মল ক্যাপের জন্য পারফেক্ট সময়, সেই স্মল ক্যাপের পার্সেন্টেজ বাড়িয়ে দিবে। যখন মনে হবে যে মিড ক্যাপের জন্য পারফেক্ট সময়, সে মিড ক্যাপের পার্সেন্টেজ বাড়িয়ে দিবে। এটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। এছাড়া থাকে মাল্টি ক্যাপ, যেটাতে তিনটেই থাকে, 33%, 32%, 31% করে রাখলো, সেটা হচ্ছে মাল্টি ক্যাপ। তো এরকম বিভিন্ন পারমুটেশন কম্বিনেশনে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড আমাদের দেশে রয়েছে। প্রায় 5 থেকে 6 হাজার মিউচুয়াল ফান্ড আমাদের দেশে রয়েছে। এবার কথা হচ্ছে যে আমরা কোনটাতে ইনভেস্ট করব। দাদা সবথেকে বেশি সিম্পল হচ্ছে যেটাতে বেশি প্রফিট হবে। উত্তরটি এতটাই সিম্পল নয়। উত্তরটি হচ্ছে তুমি কিংবা আপনি কীরকম ক্যারেক্টারের লোক, আপনি কীরকম মানসিকতার লোক, তার উপরে নির্ভর করছে আপনার জন্য কোনটা পারফেক্ট হবে। তার মানে আমার যদি ক্যারেক্টারে থাকে আমি একটু রিস্ক টেকিং, আমি টাকা দেব, আমি হাই রিটার্ন চাবো, চলে গেলেও কোনো ব্যাপার না, যদি এরকম আমার ক্যারেক্টার হয়, এরকম যদি আমার ব্রেন সেটিং হয় যে আমি এইভাবে মাইন্ডসেটে চলি, তাহলে স্মল ক্যাপ আমার পক্ষে পারফেক্ট। যদি মনে হয় না আমি তো রিস্ক অত নেব না, একেবারেই রিস্ক নেব না, তাহলে ডেট মিউচুয়াল ফান্ড তোমার জন্য। একেবারেই রিস্ক, হালকা রিস্ক নেব, অল্প রিটার্ন নেব, চলবে। লার্জ ক্যাপ তোমার জন্য। সব কিছুই ব্যালেন্স করে চলবো, জীবনে সব কিছু ব্যালেন্স চলবে, না বেশি না কম, মিড ক্যাপ তোমার জন্য। এর উপরে বিভিন্ন রকম রিটার্ন আছে, বিভিন্ন রকম এমএনসির উপরে। লার্জ ক্যাপের উপরেও কিছু কোম্পানি রয়েছে যেগুলো ভালো রিটার্ন দেয়, কিছুগুলো রয়েছে যেটা কনভেনশনাল রিটার্ন দেয়। স্মল ক্যাপে রয়েছে কিছু তো খুবই ভালো রেজাল্ট দেয়, কিছু হচ্ছে সেরকম ভালো রেজাল্ট দেয় না। এই জন্য কোন পার্টিকুলার এমএনসি কোম্পানি চুজ করবে সেটাও ইম্পর্ট্যান্ট থাকে। ম্যাক্সিমাম সময় আমরা কি করি, মিউচুয়াল ফান্ড যে আমরা চুজ করি, বিভিন্ন ব্যাংকের মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো নেই। সাধারণ মানুষের ভাবে কি ব্যাংক কি মিউচুয়াল ফান্ড চালাচ্ছে। অ্যাকচুয়ালি কী হয়, ব্যাংক নিজের একটা সিস্টার বডি তৈরি করে, যেটা মিউচুয়াল ফান্ড কোম্পানি আলাদা নামে রেজিস্টার্ড হয়, যেরকম এসবিআই। তো এসবিআই মিউচুয়াল ফান্ড আলাদা একটা কোম্পানি, সে মিউচুয়াল ফান্ডগুলো চালায়। যেহেতু গুডউইল এসবিআই রয়েছে সবার কাছে, সেজন্য অটোমেটিক্যালি ম্যাক্সিমাম লোকের কাছে এসবিআই অ্যাকসেপ্টেবল। সেক্ষেত্রে হয়তো পরাগ পারিখের নাম কেউ শোনেনি, কিংবা খুব কম লোক শুনেছে, কিংবা হয়তো কোয়ান্টের নাম খুব একটা শোনেনি, খুব কম লোক শুনেছে। মতিলাল ওসওয়াল, এরকম মনে হয় এগুলো ফরেন নেম কিংবা বাইরের রাজ্যের নেম, এগুলো আপনি ইনভেস্ট করবো না, অনেকে ভরসা পায় না। এখানেও কিছু লোকের কিছু ভুল থাকে, যেরকম যে কোম্পানিগুলো প্রাইভেট প্লেয়ার হিসাবে মার্কেটে কম্পিট করছে, সাধারণত তাদের রেজাল্ট ভালো দেওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। তার প্রথম কথা হচ্ছে তাদের ওয়ার্ক কালচার, দ্বিতীয়ত হচ্ছে তাদের মাইন্ডসেট এবং তাদের পোর্টফোলিও। কারণ কি রাতারাতি উঠে এসে তো কেউ মিউচুয়াল ফান্ড কোম্পানি খুলতে পারে না। হয় তারা কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে অলরেডি ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করে এসছে, তারপরে এসে কোম্পানিতে খুলেছে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো একটু দেখার প্রয়োজন রয়েছে। আমি একটা কথা বলতে পারি, একটু মিক্সড পোর্টফোলিও রাখবে। মানে কিছু যদি সরকারি কোম্পানি থাকে, তার সাথে একটা দুটো প্রাইভেটও রাখবে। তাতে কি হবে, একটু মানে তাতে কি হবে, একটু অ্যাভারেজের অ্যাভাবে তোমরা রিটার্ন পাবে। তো এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে রিস্ক থাকে, রিস্ক ভালোই থাকে, এরকম না যে রিস্ক থাকে না। এর ছাড়াও আর এক ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, যেটা হচ্ছে ইএলএসএস। ইএলএসএস মানে হচ্ছে ইকুইটি লিঙ্কড স্কিম, যে স্কিমে তুমি টাকা রাখলে 3 বছরের জন্য লক হয়ে যায়, অনেকটা ফিক্সড ডিপোজিট টাইপের, কিন্তু রিটার্ন ফিক্সড ডিপোজিট থেকে অনেক ভালো। এবার অনেকে ভাবতে পারে যে তাহলে আমি ইএলএসএস করে নিই। ইএলএসএসের যে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, সেটা কিন্তু ওল্ড ট্যাক্স রিজিমেই পাওয়া যায়। আমার মনে হয় না এই বছরে যে 12 লাখ টাকা অবধি ইনক্রিমেন্ট করে দিয়েছে ট্যাক্স স্ল্যাব, তারপরে কেউ ওই ফেসিলিটি নেওয়ার জন্য ওল্ড রিজিমে থাকবে, সবাই কনভার্টেড নিউ রিজিমেই আসবে। সেই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আমি ইনভেস্ট যদি করি, তাহলে কি আমি এটাতে করবো না ওটাতে করব। আমি লক করতে চাই টাকাটাকে, না লক করতে চাই না। অনেকে হয়তো স্বভাব থাকে যে ইনভেস্ট করার পরে একটু বালে টাকা উঠিয়ে নেয়, তাদের জন্য সেই লকিং ফেসিলিটিটা ইম্পর্টেন্ট। কিন্তু আবার এটাও দেখতে হবে, মার্কেট যখন পিকে থাকে, লকিংয়ের জন্য তুমি তখন টাকাটা কিন্তু ক্যাশও করতে পারবে না।
হয়তো তোমার যতদিনে টাকা ক্যাশ হলো ততদিনে মার্কেট আবার পড়ে গেছে, এই জিনিসটাও দেখতে হবে। তো ওভারঅল এই কয়েকটা ফ্যাক্টরের উপরে মিউচুয়াল ফান্ড ঘোরে। এছাড়াও যদি তোমাদেরকে মিউচুয়াল ফান্ডের পার্টিকুলার আরও কোনো নলেজের প্রয়োজন হয় আমাকে কমেন্টস অবশ্যই জানাও, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।